2019 সালের 27 নভেম্বর আরও একটি ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা দেখা যায়। যেহেতু ধর্ষিতার নাম উল্লেখ করা আইনত অপরাধ, তাই এই মহিলার নাম উল্লেখ করব না। সে পেশায় যে কাজ করত সেই পেশাগত দিক থেকে তাকে সম্বোধন করব। এই মহিলা পশু চিকিৎসক তার ডিউটি শেষ করে হায়দ্রাবাদের টোল প্লাজার কাছে তার স্কুটি নেওয়ার জন্য আসে, কিন্তু স্কুটি নিতে এসে দেখে তার স্কুটি লিক হয়ে গিয়েছে। চারিদিকে পুরো অন্ধকার। এমন সময় সে লক্ষ্য করে তার সামনে যে ট্রাকটি দাঁড়িয়েছিল সেই ট্রাক থেকে কিছু লোক তাকে বাজে নজরে দেখছে। তবে তাকে দেখে তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলছিল। এই ঘটনাস্থলে দাঁড়িয়ে সে প্রচন্ড ভয়ভীত অবস্থায় তার বোনকে ফোন করে। তখন বাজে রাত 9টা। এই মহিলা পশু চিকিৎসক বোনকে জানায় তার স্কুটি লিক হয়ে গিয়েছে আর সে অনেক ভয় পাচ্ছে। এরই মধ্যে ওই ট্রাক থেকে একটি ছেলে মোহাম্মদ আরিফ তাকে সাহায্য করার জন্য নিচে নেমে আসে। তারপর এই স্কুটি সারাতে নিয়ে যাবে বলে একটি দোকানে নিয়ে যায়, আর কিছুক্ষণ পর সে এসে জানায় দোকান বন্ধ হয়ে গিয়েছে। তারপর মহিলা পশু চিকিৎসক সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। রাত 9:42-এ তার বোন যখন ফোন করে তখন তার ফোন সুইচ অফ বলছিল। তারপর কি ঘটেছিল সেই রাতে আর কিভাবে হায়দ্রাবাদের পুলিশ এই গোটা ঘটনার নিষ্পত্তি মাত্র 10 দিনে করে ফেলল, পুরো ঘটনাটা বিস্তারিত জেনে নিন। এই স্টোরিটি শুরু হয় তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সাতনাগার নামক জায়গা থেকে, যেখানে এই মহিলা পশু চিকিৎসক থাকতো। সে তার ডিউটি করার জন্য সাতনাগার থেকে 30 কিলোমিটার দূরে শামসাবাদ নামক একটি জায়গায় যেত। তার কাছে একটি স্কুটি ছিল আর এই স্কুটি দিয়ে সে যাতায়াত করত, কিন্তু তার ক্লিনিকের দূরত্ব অনেকটা বেশি হওয়ায় সে ঘর থেকে স্কুটি চালিয়ে তান্ডুপাল্লি টোল প্লাজা পর্যন্ত আসতো। এখানকার পার্কিং এ তার স্কুটি রেখে বাকি রাস্তাটুকু ট্যাক্সি বা বাসে করে চলে যেত। 27 নভেম্বর 2019-এর দিনটি বাকি দিনগুলির মতোই ছিল। এই মহিলা পশু চিকিৎসক স্কুটি নিয়ে টোল প্লাজা পর্যন্ত আসতো। তারপর সেখানে স্কুটি পার্ক করে ট্যাক্সি করে ক্লিনিক পর্যন্ত যায়। সারাদিন ক্লিনিকে ডিউটি করার পর সন্ধ্যাবেলা ক্লিনিক থেকে বেরিয়ে একজন স্কিন ডক্টরের কাছে যায় নিজের ট্রিটমেন্ট করার জন্য। এখানে তার আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল। ডিউটি সেরে সে বেরোতে বেরোতে তার অনেকটা রাত হয়ে যায়। বাড়িতে সবাই জানতো এই মহিলা পশু চিকিৎসক তার ক্লিনিক থেকে বেরিয়ে ডক্টর দেখিয়ে তারপর বাড়ি ফিরবে, তাই এই বিষয় নিয়ে কেউ বেশি চিন্তা করেনি। তারপর রাত 9:18-র সময় সে ট্যাক্সি করে টোল প্লাজাতে আসে, যেখানে তার স্কুটি ছিল। স্কুটিতে বসা মাত্রই সে একটু আজব অনুভব করে। পিছনে এসে দেখে তার স্কুটির পিছনের চাকা পাংচার হয়ে গিয়েছে। তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, হাইওয়েতে শুধুমাত্র ট্রাক আসা যাওয়া করছে। ওই ঘটনাস্থলে সে একা মেয়ে, চারিদিক কেউ কোথাও নেই। তার স্কুটি যেখানে পার্ক করা ছিল তার সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। এই ট্রাকের আশেপাশে কিছু লোক তাকে খুব বাজে নজরে দেখছিল। এরই মধ্যে একজন ট্রাক ড্রাইভার 26 বছর বয়সী মোহাম্মদ আরিফ এই পশু চিকিৎসকের কাছে আসে সাহায্য করার জন্য। মহিলা ডক্টর বুঝতে পারে এ হেল্প করার জন্য আসেনি, বরং অন্য মতলবে এসেছে, যার ফলে এই মহিলা চিকিৎসক তাকে না করে দেয় আর বলে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এরপর ওই মহিলা চিকিৎসক তখনও পর্যন্ত ওই ট্রাকের সামনে দাঁড়িয়েছিল আর সে ভয় পেয়ে তার বোনকে 9:22-এ কল করে। তারপর নিজের বোনকে সব কথা খুলে বলে। সে এটাও বলে যে তার স্কুটির চাকা লিক হয়ে গিয়েছে আর সে ভয় পাচ্ছে আর অনেকগুলি লোক তাকে খুবই বাজেভাবে দেখছে। এই কথা শোনা মাত্রই তার বোন বলে তুমি ওখানে স্কুটি রেখে দাও আর ট্যাক্সি করে বাড়ি চলে আসো। ওই পশু চিকিৎসক তখন বোনকে জানায় হাইওয়েতে শুধুমাত্র ট্রাক আসা যাওয়া করছে, কোনো রকমের ট্যাক্সি দেখতে পাচ্ছি না, এমনকি ফ্যামিলি গাড়িও দেখতে পাচ্ছি না যাদের থেকে আমি সাহায্য নিতে পারি। আর এই স্কুটি সে কিভাবে এখানে ফেলে রেখে যাবে, কারণ রাত্রিবেলা যদি কেউ চুরি করে নেয় তখন কি হবে। এই কথাটা একেবারেই স্বাভাবিক যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ সর্বপ্রথম এটাই ভাববে কোনো শুনশান জায়গায় স্কুটি ফেলে রেখে গেলে সেটা চুরি হয়ে যাবে। এই মহিলা পশু চিকিৎসকের মাথায় এই একই কথা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এর থেকেও যে খারাপ কিছু হতে পারে সেটা সে স্বপ্নতেও কল্পনা করেনি। তারপর আরো একটি ছেলে আসে তাকে সাহায্য করার জন্য। এর নাম ছিল জলু সিভা। সে এসে মহিলা ডক্টরের সঙ্গে ভালো করে কথাবার্তা বলে, একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। তারপর এই স্কুটি নিয়ে একটি পাংচারের দোকানে চলে যায় ঠিক করার জন্য। কিছুক্ষণ পর সে ফিরত আসে আর জানায় পাংচারের দোকান বন্ধ হয়ে গিয়েছে। সামনে আরো একটি দোকান আছে, হয়তো ওটা খোলা থাকতে পারে, কিন্তু সেই দোকানটা অনেকটা দূরে, তাই এই স্কুটিকে ট্রাকের পিছনে তুলে নিয়ে যেতে হবে। এটি শুনে মহিলা ডক্টর সরাসরি বারণ করে দেয়। এই ঘটনা চলাকালীন ওই মহিলা ডক্টর তার বোনের সঙ্গে কথা বলছিল যাতে করে সে একা অনুভব না করে। 9:22-এ সে তার বোনকে কল করেছিল আর 9:44-এ তার ফোন কেটে যায়।
কিছুক্ষণ পর তার বোন যখন আবারও কল করে তখন মহিলা ডক্টরের ফোন সুইচড অফ বলছিল। তার বোন ভাবে দিদির মোবাইলের ব্যাটারি হয়তো শেষ হয়ে গিয়েছে, তাই হয়তো ফোনটি সুইচড অফ হয়ে গিয়েছে আর যথা সময়ে দিদি হয়তো ট্যাক্সি করে বাড়ি চলে আসবে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে যায়, কিন্তু তারপরেও এই মহিলা ডক্টর বাড়ি ফেরে না। বাড়িতে সবাই জানতো সে টোল প্লাজার কাছে আটকে রয়েছে। তবে যখন সকলে ধৈর্যের বাঁধ ভেঙে গেল তখন বাড়ির লোক সেই টোল প্লাজার কাছে আসে, কিন্তু সেখানে না মহিলা ডক্টর ছিল না তার স্কুটি। এটি দেখে পরিবারের লোকজন খুবই ভয় পেয়ে যায়। তারা আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কিছু উত্তর দিতে পারে না। এরপর তারা খুব তাড়াতাড়ি নিকটবর্তী পুলিশ স্টেশনে যায়, যেটি ছিল সাইবরাবাদ পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে গিয়ে মহিলা ডক্টরের বাড়ির লোক সবকিছু খুলে বলে এবং বিস্তারিত জানায়, কিন্তু সবটা শোনার পর ওই পুলিশ স্টেশন জানায় এ বিষয়ে তারা কোনো কিছু করতে পারবে না, কারণ এই এলাকা তাদের এরিয়ার মধ্যে পড়ে না। তাদেরকে যেতে হবে শামশাবাদ পুলিশ স্টেশনে। এই এরিয়া ভাগাভাগির কাজ প্রত্যেকটি পুলিশ স্টেশনের বহু পুরাতন একটা অভ্যাস। যদিও বা এটি বেআইনি, কিন্তু বর্তমান সমাজে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় এটি বহল তাবিতে প্রচলিত রয়েছে। অবশেষে রাত্রি 12টার সময় তারা শামশাবাদ পুলিশ স্টেশনে গেল। তারপর তার ছোট বোন কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা খুলে বলল। তার ফ্যামিলির লোক অনুরোধ করে যাতে করে এই মহিলা পশু চিকিৎসককে খুব দ্রুত খুঁজে বের করা হয়। প্রথমে পুলিশ ব্যাপারটি খুবই ক্যাজুয়াল নেয়। তারপর তারা সেই টোল প্লাজাতে পৌঁছায় যেখান থেকে এই মহিলা ডক্টর নিখোঁজ হয়েছিল। সেই এলাকায় গিয়ে পুলিশ বেশ ভালো রকমভাবে তল্লাশি চালায় এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এই মহিলা ডক্টরের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর ওই মহিলা ডক্টরের পরিবারের লোকজন তাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজন, প্রতিবেশী সকলকে এই ব্যাপারটি জানিয়ে দেয়। সারা রাত বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজন এবং পুলিশ মহিলা ডক্টরকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু মহিলা ডক্টরের কোনো হদিশ পাওয়া যায়নি। তবে পরের দিন 28শে নভেম্বর এই টোল প্লাজা থেকে 10 কিলোমিটার দূরে একটি কনস্ট্রাকশনরত ফ্লাইওভারের নিচে একজন দুধওয়ালা কিছু একটা পড়ে থাকতে দেখে। সে যখন এটির কাছে যায় তখন বুঝতে পারে এটি একটি লাশ। এরপর ওই দুধওয়ালা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে কল করে। তারপর শামশাবাদ পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। ডেড বডিটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, যার ফলে মুখ চেনার উপায় ছিল না। এই ডেড বডির কাছ থেকে পুলিশ একটি গণেশ ঠাকুরের লকেট এবং একটি পোড়া ওড়না দেখতে পায়। এরপর পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ওই মহিলা ডক্টরের বাড়িতে ফোন করা হয় এবং তাদেরকে ওই ফ্লাইওভারের নিচে আসতে বলা হয়। ফোন পেয়ে ওই মহিলা ডক্টরের পরিবারের লোকজন সেই ফ্লাইওভারের কাছে পৌঁছায়। মহিলা ডক্টরের বোন সেই গণেশ ঠাকুরের লকেট এবং পোড়া ওড়না দেখে এটা পরিষ্কার বুঝে যায় যে এটা তার দিদির ডেড বডি। এবার পুলিশ বুঝতে পারে এই কেসটা কতটা সিরিয়াস কেস। এরপর খুব তাড়াতাড়ি সেই ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পোস্টমর্টম রিপোর্টে যে তথ্য উঠে আসে সেটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এই মহিলা ডক্টরকে গ্যাংরেপ করা হয়েছিল, তারপর তাকে গলা টিপে হত্যা করা হয়। সর্বশেষে তথ্য প্রমাণ লোপাট করার জন্য ডেড বডির উপরে কেরোসিন তেল ঢেলে সেটিকে জ্বালিয়ে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই গোটা হায়দ্রাবাদ যেন আক্রোশে ভরে ওঠে। মানুষ ন্যায় বিচার চেয়ে রাস্তায় নামে। এরপর হাজার হাজার মানুষ ক্যান্ডেল মার্চ শুরু করে। ধীরে ধীরে এই খবরটি গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এই খবরটি শোনা মাত্রই রাগে ফেটে পড়ে। যথাসময়ে হায়দ্রাবাদ পুলিশ এটা বুঝে গিয়েছিল যে এই কেসটা কতটা সিরিয়াস হয়ে গিয়েছে, যার ফলে তারা দিনরাত এক করে কাজ করতে থাকে। অপর পাশে সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়ে দেওয়া হয়। তারপর তদন্তকারী পুলিশরা এই টোল প্লাজার সিসিটিভি ফুটেজ ভালো করে দেখতে লাগে। একই সাথে সমস্ত পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজও ভালো করে দেখা হয়। এই সিসিটিভি ফুটেজে সেই ট্রাকের নাম্বার দেখতে পাওয়া যায়। এই ট্রাকটি গত 26শে নভেম্বর থেকে সেই টোল প্লাজার কাছে পার্ক করা ছিল। পুলিশ সেই গাড়ির নাম্বার দ্বারা মালিকের কাছে পৌঁছায়। ওই গাড়ির মালিক সব তথ্য পুলিশকে জানিয়ে দেয়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সর্বপ্রথম সেই গাড়ির ড্রাইভার মোহাম্মদ আরিফকে খুঁজে বের করে গ্রেপ্তার করে। পরে মোহাম্মদ আরিফের দ্বারাই আরও 3 জনের নাম এবং ঠিকানার সন্ধান পাওয়া যায়। এই 3 জন ছিল জলু সিভা, জলু নাবিন আর চিন্তা কুন্তা। ঘটনার 2 দিনের মধ্যেই পুলিশ এই 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। এই 4 জনকে শামশাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসার কথা ছিল, কিন্তু যেহেতু এই খবরটি চারিদিক ছড়িয়ে পড়েছিল, যার ফলে জনতা এই আসামিদের উপর ক্ষিপ্ত হয়ে যায় আর তাদেরকে মারার জন্য পুলিশ স্টেশন ঘিরে রেখেছিল। যার ফলে পুলিশ কোর্টের অর্ডার নিয়ে এই 4 জনকে 90 কিলোমিটার দূরে অন্য একটি জেলে বন্দী করে রাখে। অন্যদিকে পুলিশ সেই ফ্লাইওভারের নিচে পৌঁছায় যেখানে এই মহিলা ডক্টরের ডেড বডি পড়েছিল। পুলিশ সেখান থেকে আরও কিছু তথ্য প্রমাণ উদ্ধার করে, যেমন একটি ডাটা ব্যাংক
ব্যাংক, ফোন ও ঘড়ি। এরপর 4 সেপ্টেম্বর পুলিশ এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তারপর এই 4 জন কাঁদতে কাঁদতে পুলিশের সামনে সেই দিন কি ঘটেছিল সবকিছু বিস্তারিত বলে দেয়। 7 নভেম্বর মহিলা ডক্টর যখন তাদের ট্রাকের পিছনে স্কুটি পার্ক করে তখনই তারা এই মহিলা ডক্টরের সঙ্গে খারাপ কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। ডক্টর চলে যাওয়ার পর জোলু সিভা তার স্কুটির পিছনের চাকা পাংচার করে দেয়। এরপর তারা অপেক্ষা করতে থাকে মহিলা ডক্টরের ফিরে আসার। তারা এই সময় প্রচুর পরিমাণে মদ্যপান করে। তারপর রাত্রিবেলা মহিলা ডক্টর যখন এখানে আসে তখন পরপর 2 জন তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু প্রথমে মহিলা ডক্টর তাদেরকে মানা করে দেয়। রাত ধীরে ধীরে বাড়তে শুরু করে, চারিপাশ মানুষজন কমে আসছিল। মহিলা ডক্টর তার বোনের সঙ্গে ফোনে কথা বলতে বলতে যখন ফোনটি কেটে যায় তখনই এরা ফোন দিয়ে আঁটে, এটাই ভালো সুযোগ। তারপর এই 4 জন মিলিত হয়ে সেখানে মহিলা ডক্টরের সঙ্গে গ্যাং রেপ করে। মহিলা ডক্টর যখন চিৎকার করছিল তখন তাকে জোর করে মদ পান করানোর চেষ্টা করা হয়। অবশেষে যখন তার চিৎকার বন্ধ হচ্ছিল না তখন তার মুখের মধ্যে কাপড় গুঁজে দেয়। এই ধর্ষণকারীদের যখন পৈশাচিক লালসা মিটে যায় তখন তারা গলা টিপে তাকে হত্যা করে। হত্যার পর তার ডেড বডি কম্বলে জড়িয়ে তাকে ট্রাকের পিছনে তুলে দেওয়া হয়। সেই ট্রাকটিকে 2 জন চালিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায়, আর বাকি 2 জন মহিলা ডক্টরের স্কুটি নিয়ে পিছন যেতে থাকে। তারা দুজনে একটি পেট্রোল পাম্পে গিয়ে বোতলের মধ্যে পেট্রোল নেওয়ার জন্য যায়। তাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। পেট্রোল পাম্পে বোতলে তেল দিতে অস্বীকার করলে তারা স্কুটি নিয়ে ট্রাকের পিছন যেতে শুরু করে। ট্রাকের মধ্যে কেরোসিন ভর্তি একটি স্টোভ ছিল। তারা সেই কেরোসিন তেল মহিলা ডক্টরের উপর ছিটিয়ে তাকে জ্বালিয়ে দেয়। 5 থেকে 10 মিনিট তারা সেখানে অপেক্ষা করে, তারপর সেখান থেকে চলে যায়। পুলিশ শুদ্ধ গোটা দেশ এই ঘটনা শোনার পর তারা মেয়েটির জন্য দুঃখ প্রকাশ করছিল আর এই ধর্ষণকারীদের জন্য রাগে ফেটে পড়ছিল। এরপর পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই ক্রাইম সিনটিকে তারা রিক্রিয়েট করবে, যাতে করে এই ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যায়। যথারীতি এই 4 জনকে নিয়ে সেই ক্রাইম সিনে যাবে যেখানে মহিলা ডক্টরকে জ্বালিয়েছিল। এরপর পুলিশ ভাবে তাদেরকে সকালবেলা নিয়ে যাবে, কিন্তু চারিদিক এত ভিড় এবং জাস্টিসের জন্য আন্দোলন হচ্ছিল যার ফলে পুলিশ বুঝতে পারে মানুষ এই 4 জনকে দেখা মাত্রই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। অবশেষে পুলিশ সিদ্ধান্ত নেয় তাদেরকে নিয়ে ভোরবেলা ঘটনাস্থলে যাবে। 6 নভেম্বর ভোর 4:30টার সময় এই 4 জনকে নিয়ে সেই ফ্লাইওভারের নিচে যায়। এই সিনটি রিক্রিয়েট করার সময় তাদের মধ্যে থেকে 2 জন হঠাৎ করে পুলিশের সার্ভিস রিভলভারটি ছিনিয়ে নেয়। এরপর তারা পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এবং অন্য 2 জন পাথর এবং লাঠি নিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ এদেরকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু এরা কোনো মতে থামছিল না। উল্টে এরা পুলিশকে ভয় দেখাচ্ছিল আর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে। পুলিশ এদেরকে শেষবারের মতো স্যারেন্ডার করতে বলে, কিন্তু এরা স্যারেন্ডার করেনি। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে দেখে বাকি পুলিশ অফিসাররা তাদের সার্ভিস রিভলভার দিয়ে এদেরকে এনকাউন্টার করে। পুলিশ এদেরকে জীবিত ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়নি। এরা যদি কোনো রকম ভাবে পুলিশের হাত থেকে বেরিয়ে যেত তাহলে ক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশনকেই জ্বালিয়ে দিত, যার ফলে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে এনকাউন্টার করে মেরে দেয়। ভোরবেলা গুলির শব্দ শুনে আশেপাশের মানুষ সেখানে ছুটে আসে। এরপর তারা দেখে সেখানে 4টি লাশ পড়ে রয়েছে। মাত্র 10 দিনের মধ্যে পুলিশ এই 4 জন অপরাধীকে গ্রেপ্তার করে এনকাউন্টার করে কেসটিকে সমাপ্ত করে দেয়। যদিও এই এনকাউন্টার নিয়ে ভিন্ন মানুষের ভিন্ন মতামত রয়েছে। বেশিরভাগ মানুষ পুলিশের এই অ্যাকশনের প্রতি খুশি হয়, কিন্তু অনেক মানুষ মনে করে এটি একটি সাজানো ঘটনা। তবে যাই হোক, মহিলা ডক্টর এবং তার পরিবার ন্যায় বিচার পেয়ে যায়, যেটি তারা চেয়েছিল। 4 বছর পেরিয়ে গিয়েছে এই ঘটনার আরও একটি স্মৃতি আবারও যেন ফুটে উঠেছে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে। 31 বছর বয়সী একজন মহিলা ডক্টরকে কলেজ ক্যাম্পাসের মধ্যে খুন এবং নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কলকাতার পাশাপাশি গোটা ভারতের মানুষ ক্ষোভে ফেটে উঠেছে। তবে প্রশ্ন একটাই, এই জঘন্যতম অপরাধ কি কোনোদিন বন্ধ হবে না? এর জন্য কি ভারত সরকার কোনো কড়া আইন ব্যবস্থা আনতে পারছে না? আমরা কি পারি না সৌদি আরবের মতো কড়া আইন ব্যবস্থা আনতে, যেখানে ধর্ষণকারীরা শাস্তির কথা ভেবে ভয়ে কেঁপে উঠবে? এই ধর্ষণকারীদের জন্য যদি আপনি ভয়াবহ কোনো শাস্তি ব্যবস্থা চান তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকমই তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।